টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে নিহত 15। দুর্ঘটনায় প্রাণ গেল আরো 10 জনের। ফিটনেসবিহীন গাড়িকে দুষলেন যোগাযোগ মন্ত্রী। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভিড়, যাত্রীদের চাপ কিছুটা কম বাস টার্মিনালে। হামে আরো 17 শিশুর মৃত্যু। দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আন্তরিকভাবে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পবিত্র হজ শুরু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। আগামীকাল থেকে মূল আনুষ্ঠানিকতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে এডিবির প্রেসিডেন্ট এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে এডিবি তার কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবারের ঈদ যাত্রায় দেশ জুড়ে ভয়ঙ্কর হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। আজও টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন সহ সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 25 জনের। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। টাঙ্গাইল ছাড়াও মুন্সিগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ এবং দিনাজপুরের পার্বতীপুরে ঘটেছে অন্য সব দুর্ঘটনা। এর মধ্যে বগুড়ায় নিহত হয়েছেন বাবা ছেলে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রায় এবার টাঙ্গাইলের সড়কে প্রাণ ঝরল একসাথে 15 জনের। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার যোগাচর সৈরাতল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় আরও অন্তত 10 জন আহত হন। নিহত 15 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায়। মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি 2 জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাম করে মনে করেন একটা শব্দ হয়েছে, শব্দ শুনে মনে করেন আমরা উঠে আসি যে কি হলো। পরে এসে দেখি যে এভাবে পুলিশ টুলিশ আসলো। আসার পরে মনে করেন 2 জন মনে করেন যে একজন মনে করেন গাড়ির ছিল, 2টা লোক বাঁচ আছে। ওই 2টাই মনে করেন চিল্লাচিল্লি শুরু করেছে যে লোক আছে লোক আছে, লোক মরে গেল। তখন মনে করেন আমরা আসা রড মড মনে করেন কাটে টান দিয়ে মনে করেন লাশ গুনাবাই করেছি। 30 জন যাত্রী ছিল গাড়ির ভিতরে টাকাতে। 30 জনের মধ্যে মনে করেন 15 জন মারা গেছে। 2 জন আমরা মনে করেন কোদাল আইনা এবং শাবল আইনা খুঁজে উদ্ধার করছি, কিন্তু আরটি উদ্ধার করতে পারি নাই। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া রড বোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তারা ঈদ যাত্রায় বাড়ি ফিরছিলেন। ভোর 5টার দিকে কালিহাতীর সৈরাতল এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 15 জনের। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া টাঙ্গাইলে যমুনা সেতুর গোল চত্বরে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। যিনি ট্রাক চালক ছিলেন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটা ঘটে। 15 জন আমরা এখানে লাশ উদ্ধার করি এবং 9 জনকে আহত অবস্থাতে আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা টাঙ্গাইল পাঠিয়েছি। এদিকে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান ও তাঁর 2 বছরের শিশুকন্যা পুষ্প নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন আনিসুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর্যটনের একটু আগে 50 গজ আগে এই অ্যাক্সিডেন্টটা ওখানে হয়েছে। যারা স্পট ডেড তারা ওখানেই মারা গেছে, শুয়ে আছে, মাথাটা ফেটে গেছে। আর মেয়ের মা ওখানে বসে আছে। তারপর মেয়ের মার অবস্থাটাও বেশি খারাপ হওয়ার কারণে আমাদের সিএনজিতে আবার তাকে উঠে নিয়ে আমরা হাসপাতালে আসছি। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। রবিবার গভীর রাতে দোগাছি ও সমসপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়ায় এসব দুর্ঘটনা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। পর্যায়ক্রমে এসব গাড়ি চলাচল বন্ধ করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদে বিপুল সংখ্যক যাত্রী মহাসড়কে গিয়ে যে কোনো গাড়িতে উঠে পড়ছেন। মহাসড়ককে এ পর্যন্ত যানজটমুক্ত রাখতে পারলেও বাস স্টপ বা নির্দিষ্ট স্থানের পরিবর্তে মহাসড়কে গিয়ে ঈদযাত্রার বিপুল সংখ্যক যাত্রীর যানবাহনে ওঠা ঠেকানো যাচ্ছে না। তবে সাভার থেকে যমুনা সেতু পর্যন্ত পুরো মহাসড়ক যানজটমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 65 ঊর্ধ্ব এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ায় 25% ছাড়ের কার্যক্রম উদ্বোধন করে সড়ক যোগাযোগ ও রেলপথ মন্ত্রী একথা বলেন। এখন থেকে 65 ও তদূর্ধ্ব বয়সী যাত্রীদের জন্য মেট্রো রেলের টিকিটে 25% ছাড় দেওয়া হবে। বলেন, ছাত্রদেরও ছাড় দেওয়ার কথা ভাবছে সরকার। এবার ঈদের আগে 2টি আন্তনগর ট্রেনে এবং পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেনেই নারীদের জন্য আলাদা বগি চালু করা হবে। এটা পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল থাকবে না, সেটা আমরা বলেছি যে আবহাওয়া নিউজ জেনেই কেমন লঞ্চগুলি ছাড়ে, নৌপুলিশ সহ অন্যান্য জায়গায় ভিজিলেন্সটি আছে, তদারকি আছে, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন তারা আবহাওয়া নিউজ জেনে তারপরে লঞ্চগুলি ছাড়ে। ঈদ উদযাপন উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। রেলে অগ্রিম টিকিটে ঈদ যাত্রার তৃতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। একে একে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। আজ কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে মোট 67টি ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে রাজধানী কমলাপুর রেল স্টেশনে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা। টিকিটবিহীন যাত্রী এড়াতে স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানান স্টেশন ম্যানেজার। আর টিকিট কাটার পরও অনেক যাত্রীর ট্রেনে ঢুকতে না পারার মতো ঘটনা এবার ঘটবে না বলেও আশ্বস্ত করেন তিনি। নানু বাসায় যাচ্ছি, ঈদ করতে ভালোই লাগছে। তো নির্ধারিত সময়ের টাইম ছিল 10:30, 9:45, এখন প্রায় 11টা বাজতেছে, এখনো ট্রেনটা ছাড়তেছে না। ট্রেন ছাড়ার কথা আপনার 9:45, এখন বাজে আপনার 11টা, 11:30। গত 3 দিনে যে যাত্রা ছিল সেটা যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা ছিল। আমরা আশা করব আগামী 2 দিনও ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। ছাদে গত 3 দিনে কোনো ট্রেনেই ছাদে যাত্রী ভ্রমণ করতে পারে নাই এবং আমাদের এই যাত্রা, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে যাতে আগামী 2 দিনও কোনো যাত্রী যাতে ছাদে ভ্রমণ করতে না পারে। হাম আক্রান্তে রেকর্ড শিশু মৃত্যু যখন ভাবিয়ে তুলছে অভিভাবকদের, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান IEDCR এর প্রায় সবাই ছুটিতে। এমন অবস্থায় বিশেষ ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রয়োজনে সারা দেশের সাথে সংযোগ তৈরিতে দৃশ্যমান কন্ট্রোল রুম খোলারও পরামর্শ তাদের। এদিকে দেশে হামে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1224 জন। রিপোর্ট মামুন আবদুল্লাহর। মাদারপুর যদি ভালো চিকিৎসা পাইতাম, আমার মাদারপুর শুধু সরকারি কোনো চিকিৎসা পাই নাই, হসপিটালে ওরা ভর্তি করে রাখছে। মাদারপুর শুধু ওষুধের জন্য প্রায় আমার 25,000 টাকা চলে গেছে। আমি মাত্র 20,000 টাকা বেতনে চাকরি করি। সন্তানের অসুখে মায়ের কান্না দেখা গেলেও বাবারা চোখের পানি আটকে রাখার চেষ্টা করেন। কতটা অসহায় শরীয়তপুর সদরের মনের ঢালি, সন্তানকে বাঁচাতে ধার দেনা করে এসেছেন রাজধানীতে। তার মতো অসহায় অভিভাবকের অহরহ দেখা মিলবে রাজধানীর মহাখালীর হাম ডেডিকেটেড হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, হামের সাথে নিউমোনিয়া ও জটিল রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর হারই বেশি। তারপর পরশুদিন রাত্রে দেখি যে অবস্থা অত একটা ভালো না, রেশমিটা পুরো চেহারা ভরে আছে, চোখ টোক লাল হয়ে গেছে। পর রাত্রে চালু করে নিয়ে আসছি। বমি, জ্বর, তারপরে ডায়রিয়া, তারপরে মুখে খাবার খাইতে পারে না। নবাবগঞ্জ সরকারি হসপিটাল, ওই জায়গায় আপনার হামের ওই রকম কোনো চিকিৎসা নাই, তার জন্য আমাদের ঢাকা আসতে হয়। হামের কারণেও নিউমোনিয়াটা অনেক বেশি হয়, তো এই নিউমোনিয়ার জন্যই বেশি হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে অনেক রোগীকে, এবং মারা যাওয়ার সংখ্যাটাও এই নিউমোনিয়া এবং ব্রেইনে ইনফেকশনের কারণেও অনেক বাচ্চারা বেশি খারাপ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে অনেকে। দেশে যখন প্রতিদিনই হামে মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে শিশুরা, যেখানে গত 2.5 দশকের রেকর্ড ভেঙে বিগত 2 মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত 56,000 ছাড়িয়েছে, তখন সংক্রামক ব্যাধি ও মহামারী প্রতিরোধ নিয়ে কাজ করা
ইডিসিআর ও জনস্বাস্থ্য অধিদপ্তর জনশূন্য। মানে ওরা কোথায় কই গেছে? ওনারা তো ওনারা বাসায় গেছে, মানে কেউ নাই, জানা বলতে কেউ নাই। এমন চিত্র ভাবিয়ে তুলছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও। বলছেন, পরিস্থিতি সামলাতে দরকার ছিল দৃশ্যমান কন্ট্রোল রুমের। এই মহামারী নিয়ন্ত্রণের জন্য যে কাজগুলো, টিকা ছাড়াও সেগুলো সমন্বয়ের জন্য ডিজি হেলথের নেতৃত্বে পাবলিক হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার দৃশ্যমান একটা কেন্দ্র থাকা দরকার, যেটা ভার্চুয়ালিও যোগাযোগ থাকবে বিভিন্ন জেলার সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে, আবার ফিজিক্যালি শারীরিকভাবেও সেখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সময় সময় সেখানে যাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা না নিলে আরও ভয়াবহ হতে পারে হাম সংক্রমণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারা দেশে ইতিমধ্যে 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি বলে উল্লেখ করেন তিনি। সোমবার সকালে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আন্তরিকভাবে কাজ করছে সরকার। দেশের স্বাস্থ্য খাতের অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশ জুড়ে হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি বাই দিস টাইম, বাই 28th of May আমরা পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি, ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইপিআই কার্যক্রমের সাথে। ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে। কারণ এই দেশের পরিসংখ্যান, পৃথিবীর সকল দেশের পরিসংখ্যান ভুল আছে। কাজে পরিসংখ্যানের উপর নির্ভর না করে উই আর লুকিং ফর দ্য বেবি। যারা ভ্যাকসিন পায় নাই, আমরা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাল্লাহ। আজ থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। রবিবার এশার নামাজের পরেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে যাওয়া লাখো মুসল্লি মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিনায় যাত্রা শুরুর আগে ইহরামের সেলাইবিহীন কাপড়ে শরীর আবৃত করেন মুসল্লিরা। হজের নিয়ম অনুযায়ী 8 জিলহজ মুসল্লিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর সেখানেই রাত যাপন করবেন। 9 জিলহজ ভোরে আরাফাতের ময়দানে রওনা হবেন, যে ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দিনভর ইবাদত বান্দিগিতে মশগুল থেকে হজের মূল খুতবা শুনবেন লাখো মুসল্লি। এরপর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে থাকবেন। 9 জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। পরদিন 10 জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে প্রতীকী শয়তানকে পাথর মারবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দিয়ে মাথার চুল ফেলে ইহরাম ভাঙবেন হাজিরা। এরপর হাজিরা পবিত্র কাবা শরীফ তাওয়াফ এবং 2 পাহাড় সাফা ও মারওয়া সাই করবেন। 11 ও 12 জিলহজ আবার শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন মুসল্লিরা। 12 জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করার মধ্য দিয়ে শেষ হবে হজ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সেলিমপুরে গভীর রাতে সন্ত্রাসীরা র্যাবের ক্যাম্পে হামলা চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। এ ঘটনায় পাল্টা অভিযান চালিয়ে অন্তত 20 জনকে আটক করেছে র্যাব। রবিবার রাত 2টার দিকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলা চালায় সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে ঘটনাস্থলে অভিযান চালাতে না পারে সেই লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় তারা। র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রাত 3টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। ঘটনার পরপরই ভোর রাত থেকে পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান। পরে সেখান থেকে আটক করা হয় অন্তত 20 জনকে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। গত 9 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে পুলিশ ও র্যাবের জন্য 2টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয় সরকার। এরই অংশ হিসেবে র্যাব আলীনগরে একটি ক্যাম্প তৈরির কাজ শুরু করে। রবিবার রাতে সেই ক্যাম্পটি গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। গতকাল রাতে
দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের সর্বোচ্চ আইনি সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিতে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিরুল হক। সিনিয়র সহসভাপতি হয়েছেন আমজাদ হোসাইন চৌধুরী আর সহসভাপতি মশিউল আলম স্বপন। সকালে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে সবার মতামতের ভিত্তিতে তাদের নির্বাচন করা হয়। ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1135 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি। রংপুর সিটি কর্পোরেশনেও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেয়া হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। রাঙামাটিতে মোল্লাপাড়ায় অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় যোগ দেন। জামালপুর শহর জুড়ে জলাবদ্ধতার প্রতিকার চেয়ে বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে যোগ দেন কাচারিপাড়া, শেখের ভিটা, বিজয় চত্বর, দাপুনিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ। এ সময় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, পরে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপন হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান সহ অন্যান্যরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত 15। দুর্ঘটনায় প্রাণ গেল আরো 10 জনের। ফিটনেসবিহীন গাড়িকে দুষলেন যোগাযোগ মন্ত্রী। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ভিড়, যাত্রীদের চাপ কিছুটা কম বাস টার্মিনালে। হামে আরো 17 শিশুর মৃত্যু, দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আন্তরিকভাবে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পবিত্র হজ শুরু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। আগামীকাল থেকে মূল আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।